আব্বু, আব্বু, তুমি জানো আমাদের স্কুলে একজন নতুন টিচার আসছে। দেখতে অনেক ভালো, আমাকে অনেকগুলো চকলেট দিচ্ছে, আমাকে অনেক আদর করে। রাইসা, তোমাকে বলেছি না বাইরের কোনো মানুষ তোমাকে কিছু দিলে নিতে না, তারপরেও তুমি ওনার কাছ থেকে কেন নিলে? আব্বু, আমি তো নিতে চাইনি, ম্যাম আমাকে জোর করে দিচ্ছে। আজকের পর থেকে তুমি কখনো ওই টিচারের থেকে কিচ্ছু নেবে না। যদি তোমার টিচার কিছু বলে তাহলে বলবে আব্বু মানা করেছে। কথাটা মনে থাকবে? ঠিক আছে আব্বু, আমি আর কখনো ম্যাম থেকে কিচ্ছু নেব না। ওকে, এখন রুমে গিয়ে পড়তে বসো, আব্বু তোমার রাফি চাচুর সাথে কথা বলবো। রাইসা ঠিক আছে বলে রুমে চলে গেল। তখন রাফি আমাকে বলল, তুই রাইসার সাথে এভাবে কথা বলছিস কেন? তুই তো জানিস রাইসা এখনো ছোট, তাই এখনো কিছু বুঝতে পারে না। তুই তো জানিস আবার রাইসাকে অন্য কেউ ভালোবাসলে আমি সহ্য করতে পারি না, তাহলে রাইসা আমাকে কম ভালোবাসবে। তোর ধারণা ভুল। সব মেয়েরা চায় মায়ের ভালোবাসা পেতে, কিন্তু রাইসা কখনো কি তার মায়ের ভালোবাসা পেয়েছে? পায়নি। তাই হয়তো টিচারের সাথে কথা বলতে ওর ভালো লাগছে। আমি চাই না রাইসাকে অন্য কেউ ভালোবাসুক। রাইসার বাবাও আমি, মাও আমি, তাকে ঘিরে আমার সব। আমার বাবা মা থেকেও না থাকার মতো। আর আমি ওদের কখনো ক্ষমা করবো না। তারা নিজেদের স্বার্থে আলাদা হয়ে গেছে, আমার কথা একটাবার চিন্তা করলো না। দোষ করেছে তারা, আমার কি দোষ ছিল? তারা আমাকে এতিমের মতো রেখে চলে কেন গেল? কথাগুলো বলতে বলতে চোখের পানি পড়ে গেল। তখন রাফি বলল, থাক, কান্না করিস না, এটা তোর কপালে লেখা ছিল। আগের কথা ভুলে গিয়ে সামনে এগিয়ে চল। আমি তো তাদের কথা ভুলে গেছি, হঠাৎ তুই রাইসার বাবা মার কথা বললি, তাই ওদের কথা মনে পড়লো। আচ্ছা, এইসব কথা বাদ দে। আজকে মন্ত্রী বলছে তার সাথে দেখা করতে। আমি বলছি তুই ফ্রি হলে দেখা করে আসবি। ঠিক আছে চল, এখন গিয়ে দেখা করে আসি। এই বলে রাফি আর আমি বাসা থেকে বেরিয়ে আসলাম। আসার সময় খালাকে অর্থাৎ কাজের বুয়াকে বলে আসলাম রাইসাকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে। আমি আর রাফি আমার নিজের গাড়িতে উঠলাম। আমাদের গাড়ির সামনে এবং পেছনে 4টা গাড়ি আছে, সবগুলো আমার লোক। প্রায় 30 মিনিট পর মন্ত্রীর বাসায় চলে আসলাম। আমাকে দেখে মন্ত্রীর সিকিউরিটি গার্ড তাড়াতাড়ি গেট খুলে দিল। বাসার ভেতরে ঢুকে গাড়ি থেকে নেমে মন্ত্রীর বাসার দরজায় দাঁড়ালাম। রাফি কলিং বেল চাপ দিল। কিছুক্ষণ পর আন্টি দরজা খুলে দিল। আমাকে আর রাফিকে দেখে বলল, আরে রাসেল, রাফি, তোমরা আসো, ভিতরে আসো। তা হঠাৎ আমার বাসায় কি মনে করে? আসলে আন্টি, আঙ্কেল আমাকে দেখা করতে বলেছে, তাই আসলাম আর কি। আঙ্কেল কোথায়? তোমার আঙ্কেল তো ওয়াশরুমে আছে, তোমরা ছোপায় বসো, আমি তোমাদের জন্য নাস্তা পাঠিয়ে দিচ্ছি। থাক আন্টি, লাগবে না। আঙ্কেল কী জন্য ডেকেছে কথাগুলো শুনে চলে যাব, আপনাকে কষ্ট করতে হবে না। তুমি একটু বেশি কথা বলো, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আজকে রাতের খাবার খেয়ে তারপর বাসায় যাবে। এই বলে আন্টি চলে গেল। আসলে আন্টি অনেক ভালো একজন মানুষ, কিন্তু মন্ত্রী এতটা ভালো না। এই কারণে আন্টির সাথে ভালোভাবে কথা বলি, আর আন্টি আমার জীবনের কাহিনী সব জানেন। কিছুক্ষণ পর দেখে মন্ত্রী সাহেব ওপর থেকে নিচে নেমে আসলো। আমাকে দেখে বলল, আরে রাসেল, তুমি কখন আসলে? আসার সময় কোনো অসুবিধা হয়নি তো? আমার কোনো অসুবিধা হয়নি। কেন ডেকেছেন আগে সেটা বলুন, আমার হাতে সময় একদম নেই, একটা কাজে যেতে হবে। তুমি তো জানো সামনে নির্বাচন আসছে, গেছেবার তো তোমার কারণে মন্ত্রী হয়েছি। আমি চাই এইবারও যেন কেউ মন্ত্রী হতে না পারে, এইবার আমি থাকতে চাই। কথা ঘুরিয়ে পেছিয়ে না বলে সোজাসুজি বলেন আমাকে কি করতে হবে। আমি চাই আমার বিপক্ষের প্রার্থী যেন এবার নির্বাচন করতে না পারে, তাকে তুমি বসিয়ে দেবে। তোমার যত টাকা লাগে আমি দেব। সেটা ঠিক আছে, কিন্তু টাকার অ্যামাউন্ট এবার বেশি লাগবে, 1 কোটি টাকা লাগবে। যদি দিতে পারেন তাহলে কাজ হয়ে যাবে। ঠিক আছে, আমি রাজি আছি। তুমি এখন অ্যাডভান্স 50 লাখ নিয়ে যাও, কাজ শেষ হলে বাকি টাকা পেয়ে যাবে। আপনি ভালো করেই জানেন আমি কাজের আগে সব টাকা না নিয়ে কাজ করি না। সো আগে সব টাকা পরিশোধ করতে হবে, তারপর আপনার কাজ হয়ে যাবে। ঠিক আছে সালাম, রাসেলকে 1 কোটি টাকা দিয়ে দাও। ম্যানেজার ঠিক আছে বলে ভেতরে গিয়ে 1 কোটি টাকার একটা সুটকেস নিয়ে আসলো। মন্ত্রী আমার হাতে টাকা দিয়ে বলল, এই নাও, এখানে পুরো 1 কোটি টাকা আছে, আমার কাজটা যেন হয়ে যায়। আজ পর্যন্ত এই রাসেল কোনো কাজই ব্যর্থ হয়নি। আপনার কাজ মনে করেন হয়ে গেছে, আমরা এখন আসি। হঠাৎ আন্টি আমাদের সামনে এসে বলল, খাওয়া দাওয়া না করে কোথাও যাওয়া হচ্ছে না, খাবার খেয়ে তারপর বাসায় যাবে। আমি সব কিছু রেডি করেছি, তোমরা ফ্রেশ হয়ে টেবিলে গিয়ে বসো। কি আর করার, আন্টির কথা আর ফেলতে পারলাম না।
আমি আর রাফি ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে তাদের সাথে খাবার খেয়ে বিদায় নিয়ে চলে আসলাম। তারপর আমি আমার আস্তানায় গেলাম। আস্তানায় গিয়ে দেখি আমার লোক নয়নকে চেয়ারে বেঁধে রাখছে। নয়ন আমাকে দেখে বলল, তুই আমাকে ধরে এনেছিস কেন? যদি আমার ভাই জানতে পারে তুই আমাকে ধরে আনছিস, তাহলে তোকে দুনিয়া থেকে আর বাঁচিয়ে রাখবে না। তুই ভালো করেই জানিস আমার কাজে কেউ বাধা দিলে আমি তাকে দুনিয়ায় বাঁচিয়ে রাখি না। তাহলে কেন আমার কাজে বাধা দিলি? তোর লোক আমার ভাইয়ের এরিয়া থেকে চাঁদা তুলতে গেছে, তাই ওদের বাধা দিছি। আমরা কি কখনো তোর এরিয়া থেকে কখনো চাঁদা তুলে এনেছি? তাহলে তুই কেন আমাদের এরিয়া থেকে চাঁদা তুলতে গেলি? হ্যাঁ, শোন ভালো করে, আমি রাসেল সব জায়গা থেকে চাঁদা তুলব। তোর ভাই রকি আমার কিচ্ছু করতে পারবে না। তুই আবার আমার লোকের গায়ে হাত তুলছিস। আজকে তোকে মেরে তোর ভাইয়ের কাছে পাঠাই দেবো। দেখি তোর ভাইরা আমার কি বালটা ফেলাইতে পারে। তুই একটা ভীতু। তোর যদি সাহস থাকে আমার ভাইয়ের সামনে থেকে আমাকে মেরে দেখা, তাহলে বুঝবো তোর অনেক সাহস। তোকে আমরা মাফিয়া কিং জানবো। ঠিক আছে, তাহলে আমিও তোর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। কাল বিকালে তোর ভাইয়ের রাস্তা নাকি তোকে মারবো। এই ওরে ছেড়ে দে। আমার কথা শুনে রাফি বলল, আরে ওকে আমি মারবো না। এইসব ছোটোখাটো পাতি নেতাকে মেহেদি মারবে? মেহেদি একাই ওদের জন্য যথেষ্ট। সেটা সময় হলেই দেখতে পাবি। ভাই তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা তাড়াতাড়ি, তা না হলে তোকে আমার লোক মারতে মারতে বের করবে। এমনি কালকে তোর দুনিয়ায় শেষ দিন। আমার কথা শুনে নয়ন দৌড় দিয়ে আস্তানা থেকে বেরিয়ে গেল। আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। কলিং বেল চাপ দেওয়ার পর খালা এসে দরজা খুলে দিল। আমি খালাকে বললাম, খালা, রাইসা কি ঘুমিয়ে গেছে? ওকে খাবার খেয়েছে? আমার কথা কিছু বলেছে? হালকা খাবার খেয়েছে, তোমার কথা জিজ্ঞেস করেছে। আমি বলছি তোমার আব্বু একটু কাজে বাহিরে গেছে, তুমি ঘুমিয়ে পড়ো, তোমার আব্বু কিছুক্ষণ পর চলে আসবে। তারপর অনেক কষ্টে ঘুম পাড়িয়ে দিছি। ও ঠিক আছে, আমি রুমে গেলাম। খাবার খাবো না, মন্ত্রীর বাসা থেকে খেয়ে আসছি। তুমি খাবার খেয়েছো? তুমি তো জানো তুমি না আসা পর্যন্ত আমি খাবার খাই না। খালা, তোমার এই জিনিসটা আমার ভালো লাগে না। খালি খালি আমার জন্য না খেয়ে বসে থাকো কেন? আমার কোনো ছেলে মেয়ে নেই, তোমাকে আমি নিজের ছেলের মতো দেখি, তাই তোমাকে ছাড়া খাবার খেতে পারি না। তুমি আমাকে রাস্তা থেকে তুলে এনে ঠাঁই দিয়েছো, তোমাকে ছাড়া খাবার খাবো কেমন করে? খালা, আপনি আমার কেউ না, তারপরেও আপনি আমাকে নিজের ছেলের মতো দেখেন। তাহলে আমার আপন বাবা মা আমার সাথে এরকম কেন করলো, সেটা কি তুমি বলতে পারবে খালা? থাক বাবা, হয়তো তোমার কপালে লেখা ছিল। তুমি ওসব নিয়ে চিন্তা করো না, তুমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়ো, আমি খাবার খেয়ে রুমে যাব। আমি ঠিক আছে বলে নিজের রুমে চলে আসলাম। রুমে এসে দেখি রাইসা কোল বালিশ জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। মেয়েটার চেহারার দিকে তাকালে কেমন যেন খারাপ লাগে। ওর বাবা মা যদি বেঁচে থাকতো তাহলে মেয়েটা বাবা মা ছাড়া হতো না। আমারই ভুল ছিল রাইসার সাথে এভাবে কথা বলা। সব মেয়েরা চায় তার বাবা মা তাকে আদর করুক, কোলে বসিয়ে খাবার খাইয়ে দিবে, কপালে চুমু দিয়ে স্কুলে পাঠাবে। তাহলে রাইসার ব্যাপারে আপনাদের সংক্ষিপ্তভাবে ঘটনা খুলে বলি। আমি একদিন একটা কাজ শেষ করে বাসায় যাচ্ছিলাম। হঠাৎ রাস্তার পাশে দেখি একটা মেয়ে বসে কান্না করছে। তখন আমি গাড়ি থামিয়ে ওর কাছে গেলাম। তখন আমি ওকে বললাম, কি হয়েছে মামুনি, তুমি এত রাতে এখানে বসে বসে কাঁদছো কেন? তোমার আব্বু আম্মু কোথায়? মেয়েটা আমার দিকে তাকিয়ে আরো জোরে জোরে কান্না করতে লাগলো আর বলল, ওরা আমার আব্বুকে মেরে ফেলেছে, ওই জঙ্গলে আমার আব্বু আম্মু পড়ে আছে, আপনি আমার আব্বু আম্মুকে বাঁচান, আমি আব্বু আম্মুকে ছাড়া থাকতে পারবো না। আমি মেয়েটার কথা শুনে জঙ্গলের ভেতরে গেলাম। ভিতরে গিয়ে দেখি মেয়েটা ঠিক কথা বলছে। দুজন ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলেছে। আমি তাদের নাকের ডগায় হাত দিয়ে দেখি তারা আর বেঁচে নেই। তারপর রাফি এবং আমার কিছু লোককে ফোন দিয়ে আসতে বললাম। তারা 10 মিনিটের মধ্যে চলে এসেছে। পরে রাইসার আব্বু আম্মুকে একটা কবরস্থানের সামনে একটা হুজুরকে খবর দিয়ে এনে তাদের জানাজা দিয়ে দাফন করলাম। তারপর আমি রাইসাকে আমার বাসায় নিয়ে আসি। রাইসা ঠিক হতে প্রায় 3 মাস সময় লেগে গেছে। আমি সবসময় রাইসার পাশে ছিলাম। তাকে বলছি এখন আমি তার সব। আজকে থেকে আমি তার বাবা মা। এরপর একটা কেজি স্কুলে ভর্তি করিয়ে দিলাম। আমার লোক তাকে প্রতিদিন নিয়ে যায় এবং নিয়ে আসে। এই ছিল রাইসার কাহিনী। এবার বর্তমানে ফেরা যাক। এখনো পরিচয়টাই দেওয়া হয়নি, অনেক কথা বলে ফেলেছি। শুধুমাত্র আমার নামটাই জেনে রাখুন, আমি রাসেল। সবাই মাফিয়া জগতের কিং মনে করেই চেনে।
আর কিছু জানা লাগবে না, গল্পের সাথেই থাকুন, সব জানতে পারবেন। আমি আর কোনো কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম। রাইসার কপালে একটা চুমু দিলাম, তার রাইসাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। পরের দিন সকালে রাইসা আমাকে ডাকতে লাগলো। আমি ঘুম ঘুম চোখে বললাম, কি হয়েছে মামনি, এত সকাল সকাল ডাকছো কেন? আব্বু তো আর একটু ঘুমাবো। আব্বু, আজকে তুমি আমাকে স্কুলে দিয়ে আসো। অনেক দিন হয়েছে তুমি আমাকে স্কুলে দিয়ে আসো না। মামনি, আজকে আমার শরীরটা ভালো লাগছে না, আরেকদিন তোমাকে নিয়ে যাব। আজকে তুমি ওদের সাথে যাও। না, আজকে তুমি আমাকে স্কুলে নিয়ে যাবে। আমি তোমার লোকের সাথে যাব না। তুমি যদি আমাকে না নিয়ে যাও তাহলে আমি স্কুলেই যাব না। কি আর করার, রাইসার জোড়াজুড়িতে শোয়া থেকে উঠে রাইসাকে বললাম, ঠিক আছে মামনি, তুমি রেডি হয়ে গিয়ে নিচে নাস্তা টেবিল আব্বুর জন্য অপেক্ষা করো, আব্বু ফ্রেশ হয়ে আসছি। ঠিক আছে আব্বু, তুমি আমার লক্ষ্মী আব্বু, তুমি আমার বেস্ট আব্বু। উম্মুয়া। রাইসা আমার কপালে একটা চুমু দিয়ে রেডি হতে লাগলো। আমি দাঁড়িয়ে না থেকে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে আসলাম। রাইসা রেডি হয়ে নিচে চলে গেল। আমি একটা জামা গায়ে দিয়ে নিচে চলে আসলাম। চোখে এখনো অনেক ঘুম, রাতে দেরি করে ঘুমিয়েছি। আমি নিচে এসে রাইসার পাশে একটা চেয়ার টেনে বসলাম। রাইসাকে নিজের হাতে নাস্তা খাইয়ে দিতে লাগলাম, সাথে আমিও খাচ্ছি। বাপ মেয়ে নাস্তা করে বাসা থেকে বেরিয়েছি। গাড়ি নিয়ে রাইসার স্কুলে যেতে লাগলাম। রাইসা প্রথম শ্রেণীতে পড়ে। আমার সামনে পেছে আমার লোক গাড়ি নিয়ে আসছে। কিছুক্ষণ পর রাইসার স্কুলের সামনে চলে আসলাম। রাইসা গাড়ির থেকে নামার পর হঠাৎ একটা মেয়ে আমাদের সামনে আসলো। আমি মেয়েটাকে দেখে পুরো অবাক হয়ে গেলাম। ও এখানে কেমন করে? ওর তো বাসা দিনাজপুরে, তার মানে এখানে শিক্ষকতা করতে আসছে। কিন্তু ওদের তো কোনো কিছুর কমতি নেই, তাহলে এখানে কেন আসলো? আগের থেকে অনেক সুন্দর লাগছে তাকে। হঠাৎ রাইসার ডাকে ধ্যান ভাঙলো। রাইসা বলল, আব্বু, তুমি কোথায় হারিয়ে গেলে? তোমাকে সেই কখন থেকে ডাকছি। উনি হচ্ছেন আমাদের নতুন টিচার। তোমাকে ওনার কথা গতকাল বলেছি না? রাইসার কথা শুনে পায়েল বলল, কেমন আছো রাসেল? তোমায় অনেক বছর পর দেখছি। তোমার মেয়েটা কিন্তু অনেক লক্ষ্মী। পায়েলের কথা শুনে আমি বললাম, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তা বড়লোক বাবার একমাত্র মেয়ে হঠাৎ কেজি স্কুলে চাকরি করতে আসলেন কেন? আপনাদের তো টাকা পয়সার অভাব নেই। পায়েল আমার কথা শুনে বলল, আসলে আমি এখানে চাকরি করতে আসিনি। আমার এক বান্ধবী এই স্কুলে জব করে। তার মা অনেক অসুস্থ, তাই ওর হয়ে আমি এখানে আসি। সীমার আম্মু ভালো হয়ে গেলেই আমি আবার বাসায় ফিরে যাব। তা তুমি এখন কি করো? তোমার স্ত্রী কেমন আছে? আমার কাজ হচ্ছে খারাপ মানুষের ক্ষতি করা। তুমি হয়তো বাংলাদেশের একজন মাফিয়ার নাম শুনেছ। সে মাফিয়া হচ্ছে আমি, রাসেল। আর আমার সাথে যাদের দেখছো ওরা সবাই আমার লোক। তুমি তো এরকম কখনো ছিলে না, হঠাৎ তুমি এই পথে কেন গেলে? তুমি তো অনেক ভালো একজন ছেলে ছিলে, সবাই তোমার অনেক সুনাম করতো। সে অনেক কাহিনী, তাই আমি কাউকে বলতে চাই না। আর তুমি বলছো না আমার স্ত্রী কেমন আছে? আমি এখন বিয়ে করিনি, আর করার কোনো ইচ্ছাও নেই। তা এখন কি তোমার সেই অহংকার আছে? সবার সাথে কি বাবার ক্ষমতা দেখাও? আমি এখন আর বাবার ক্ষমতা দেখাই না। আমি আগে থেকে ভালো হয়ে গিয়েছি। আমার নিজের ভুলগুলো বুঝতে পেরেছি আমি। আচ্ছা, রাইসা তাহলে কোথা থেকে আসলো? আর ও তোমার বাবা বলে কেন ডাকে? আসলে রাইসার আব্বা আমাকে কারা যেন মেরে ফেলেছে। তারপর আমি তাকে সবকিছু খুলে বলি। এরপর রাইসাকে আমার বাসায় নিয়ে আসি। রাইসা আমাকে বাবা বলে ডাকে। আমি রাইসাকে নিয়ে সারা জীবন কাটিয়ে দিতে চাই। তুমি যে কাজ করছো সেই কাজে বেঁচে থাকার গ্যারান্টি নেই। তোমাকে যদি সন্ত্রাসীরা মেরে ফেলে তাহলে তো রাইসা পুরো একা হয়ে যাবে। তুমি এই কাজটা ছেড়ে দাও প্লিজ। তোমাকে আমি বলি নাই আমাকে জ্ঞান দিতে। আমাকে কেউ কিচ্ছু করতে পারবে না, একমাত্র আল্লাহ ছাড়া। তুমি রাইসাকে নিয়ে ভেতরে যাও, আমার একটা কাজ আছে, সেখানে যেতে হবে। আমি কাজটা শেষ করে রাইসাকে নিয়ে যাব। এ কথা বলে আমার লোকগুলোকে নিয়ে নিজের কাজে যেতে লাগলাম। মোবাইল বের করে মেহেদিকে ফোন দিলাম। মেহেদি ফোন রিসিভ করার পর বলল, কি রে, কি অবস্থা তোর? হঠাৎ ফোন দিলে যে, কোনো কাজ আছে নাকি? আমি ভালো আছি। তোকে যে কারণে ফোন দিছি, সবাইকে ট্রেনিং দেওয়া কি হয়ে গেছে? সবাইকে ট্রেনিং দেওয়া হয়ে গেছে। এখন আমরা নিচ থেকে উঠতে পারি। যে ট্রেনিং দিছে সবাইকে ওদের একজনের সাথে 5-6টা কিছু। শুনে খুশি হলাম। এখন তাদের নিয়ে উপরে উঠায়। রনির আস্তানে গিয়ে নয়নকে তার সামনে মেরে আসবি। যদি মারতে পারিস তাহলে
আমাকে মাফিয়া বলে জানবেই। আরে ওদের মতো টোকাই মাস্তানকে মারতে আমার লোকগুলোই যথেষ্ট। তুই কোনো চিন্তা করিস না, তোর কাজ হয়ে যাবে। তা কোন সময় যেতে হবে, আর এখন তুই কোথায়? যদি মারতে পারিস আমাকে মাফিয়া কিং বলে জানবে। তুই ওদেরকে নিয়ে বিকাল 5টায় রনির আস্তানায় যাবি, আর আমি এখন রাফি এবং কিছু লোক নিয়ে মন্ত্রীর বিপক্ষ প্রার্থীর বাসায় যাচ্ছি। ওকে বসিয়ে দিতে হবে। এ কাজের জন্য মন্ত্রী 1 কোটি টাকা দিয়েছে। ঠিক আছে, তুই তাহলে ওই কাজ শেষ করে আয়, আমি সবাইকে রেডি করছি। নয়নকে মেরে তোর কাছে ফোন দিয়ে জানিয়ে দেব। আমি ঠিক আছে বলে ফোনটা রেখে দিলাম। প্রায় 30 মিনিট পর মন্ত্রীর বিপক্ষ প্রার্থীর বাসায় চলে আসলাম। সিকিউরিটি গার্ড আমাদের আটকালে রাফি ঠাস করে 2টা থাপ্পড় মেরে দেয়। সিকিউরিটি গার্ড আর কোনো কথা বলে নাই, গালে হাত দিয়ে চুপ হয়ে গেছে। আমরা সবাই বিপক্ষ প্রার্থীর দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দিলাম। কিছুক্ষণ পর একজন মায়ের বয়সী লোক এসে দরজা খুলে দিল। দেখে মনে হচ্ছে বিপক্ষ প্রার্থীর স্ত্রী। আমাকে রাফিকে দেখে বলল, তোমরা কারা? আমার বাসায় কি? রাফির কথা শুনে মহিলা আমাদের ভেতরে গিয়ে বসতে বলল। তারপর মহিলা ভেতরে চলে গেল। আমি আর রাফি ভেতরে ঢুকে চারপাশ তাকিয়ে দেখতে লাগলাম। মনে মনে বললাম, হ্যাঁ রে, সবকিছু অবৈধ টাকায় করা। কিছুক্ষণ পর বিপক্ষ প্রার্থী আমাদের সামনে আসলো। আমাকে দেখে চিনে ফেলেছে। তখন আমাকে বলল, আরে রাছেল, তুমি আমার বাসায় কেন? আমার লোকেরা কি তোমার কোনো ক্ষতি করেছে? তুমি শুধু একবার বলো, আমি তোমার সামনে ওদের কঠিন শাস্তি দিব। আরে আমার কেউ কিচ্ছু করে নাই, আর কারো সাহসও নাই। আমি যেটা বলার জন্য এসেছি, শুনেছি আপনি নাকি এবার মন্ত্রী নির্বাচন করবেন। তুমি ঠিকই শুনেছ। আমি ওই ছবিগুলোকে এবার হারিয়ে ছাড়ব। দেশের মানুষ আমার পক্ষে আছে। এবার আমার মন্ত্রী নির্বাচন কেউ ঠেকাতে পারবে না। তাই নাকি? তাহলে আমি বসে বসে ললিপপ খাবো? আপনাকে বসানোর জন্য 1 কোটি টাকা পেয়েছি। এখন চাই আপনি বসে পড়ুন। তা না হলে আমি কি করতে পারি তা আপনি ভালো করেই জানেন। আমি কখনো এবার বসবো না। এবার আমি নির্বাচন করবই। তুমি আমার কিছুই করতে পারবে না। তুমি জানো না আমার হাত বড় বড় মাফিয়াদের সাথে আছে। আপনি মনে হয় জানেন না আপনার কোথায় কি আছে। আমি সব কিছু জানি। আপনার ঢাকায় 6টা বাড়ি আছে, সব অবৈধ টাকায় করা। গুলশানের ভেতরে 5টা মদের গোডাউন আছে, 3টা আবাসিক হোটেল আছে। এখানে মেয়েদের দিয়ে ব্যবসা করান, আরও অনেক কিছু আছে। সেগুলোর কথা নাই বললাম। আমি যদি এগুলো দেশের মানুষকে দেখাই এবং ধ্বংস করে দেই, তাহলে আপনি কিভাবে নির্বাচন করবেন বলুন? আমি যদি সরকারের কাছে সব বলে দিই, তাহলে আপনি কোথায় যাবেন? প্লিজ রাসেল, তুমি আমার এত বড় সর্বনাশ করো না। আমি তোমার কথায় রাজি আছি। আমি মন্ত্রী নির্বাচন করব না, তারপরেও তুমি আমার ক্ষতি করো না। কথাটা যেন মনে থাকে। তা না হলে আমি কি করতে পারি আপনি ভালো করেই জানেন। আমি যেন আপনার বাসায় আর না আসতে হয়। আবার যদি আসি তাহলে আপনি দুনিয়াতেই বেঁচে থাকবেন না। এই বলে বিপক্ষ প্রার্থীর বাসা থেকে সবাই বেরিয়ে আসলাম। বিপক্ষ প্রার্থীর বাসা থেকে বেরিয়ে সোজা স্কুলের সামনে চলে গেলাম। গেটের সামনে গিয়ে দেখি রাইসা আর পায়েল দাঁড়িয়ে আছে। আমাকে দেখে রাইসা দৌড় দিয়ে আমার সামনে আসলো। কি ব্যাপার মামুনি, আজকে তোমার পড়ালেখা কেমন হয়েছে? কোনো শিক্ষক তোমার গায়ে কি হাত তুলেছে? রাইসার কথা শুনে পায়েল আমার সামনে এসে বলল, আসলে রাসেল, এখানে আমাকে কি একটা বাসা নিয়ে দিতে পারবে? সীমার বাসায় থাকতে আমার না ভালো লাগছে না। তাদের 2টা রুম, একটা ওর আব্বু আম্মু ঘুমায়, আর একটা সীমা আর ওর ভাই ঘুমায়। তার উপর আবার আমি। তাই বলছি, আমার একটা বাসা খুঁজে দাও না প্লিজ। পায়েলের কথা শুনে রাইসা আমাকে বলল। রাইসার কথা শুনে আমি আর মানা করতে পারলাম না। তাই আমি পায়েলকে বললাম, তুমি আমার বাসায় থাকতে পারো, তবে আমার কোনো কিছুতে কথা বলতে পারবে না। আমি কখন কি করি, কোথায় যাই, অনেক রাতে বাসায় ফিরি কেন, এসব কথা আমাকে বলতে পারবে না। শুধু রাইসার কথা ভেবে তোমাকে বাসায় নিয়ে যাচ্ছি। ঠিক আছে, আমি তোমার কোনো কিছুতেই কথা বলবো না। শুধু কিছুদিনের জন্য সীমার আম্মু সুস্থ হলেই আমি বাসায় ফিরে যাব। ঠিক আছে বলে পায়েলকে গাড়িতে উঠতে বললাম। রাইসাকে মাঝখানে বসলাম। আমি আর পায়েল রাইসার 2 পাশে বসলাম। কিছুক্ষণ পর বাসায় চলে আসলাম। গাড়িতে কেউ কোনো কথা বললাম না। গাড়ি থেকে নেমে আমি পায়েল এবং রাইসা দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দিলাম। কিছুক্ষণ পর খালা এসে দরজা খুলে দিল। আমাদের সাথে পায়েলকে দেখে খালা বলল, আসলে খালা, ও হচ্ছে পায়েল। আমরা দুজনে একসাথে দিনাজপুরে পড়েছি। এখানে একটা বান্ধবীর বাসায় এসেছে। তারপর সব তাকে খুলে বললাম। ঠিক আছে খালা, তুমি পায়েলকে একটা রুম দেখিয়ে দাও। আমি আমার রুমে গেলাম। আমি এখন একটু রেস্ট নেব। কোনো কিছু দরকার হলে রাফি অথবা বাইরের লোককে বলবে।
তারা এনে দিবে। ওকে খালা, আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি খাবার রেডি করো। আর পায়েল, তুমি ওপরে ডান পাশের রুমে চলে যাও, রুমে সব কিছু আছে। পায়েল ঠিক আছে বলে ওপরে চলে গেল। আমিও আর কোনো কথা না বলে রাইসাকে কোলে করে নিয়ে রুমে চলে আসলাম। বাপ মেয়ে দুজনে একসাথে ফ্রেশ হয়ে গোসল করে রাইসাকে জামা কাপড় পরিয়ে দিয়ে আমি একটা জামা গায়ে দিয়ে দেন দুজনে নিচে চলে আসলাম। আমি খালা এবং রাইসা চেয়ার টেনে বসলাম, তারপর পায়েলের জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর সিঁড়ির উপর চোখ পড়তেই আমি চমকে উঠলাম। দেখি পায়েল একটা নীল রঙের জামা গায়ে দিয়ে নিচে নামছে, দেখতে অনেক কিউট লাগছে। আরে আমি কি বলছি, আমার জীবনে সব ভালোবাসা হয় না। পায়েল নিচে এসে রাইসার পাশে একটা চেয়ার টেনে বসলো, তারপর খালা খাবার বেড়ে দিতে লাগলো। হঠাৎ দেখি রাফি এক জায়গায় দাঁড়িয়ে আছে। তখন আমি বললাম, কিরে তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? তোকে কি বলে বসাতে হবে নাকি তোর লজ্জা করছে আমাদের সাথে বসতে? আর একটা কথা বলবি তোর মাথা একদম ফাটাই বলবো, তাড়াতাড়ি চেয়ার টেনে বস। রাফি আর কোনো কথা না বলে একটা চেয়ার টেনে বসলো। খালাও আমাদের সাথে বসে পড়লো। সবাই মিলে খাবার খাচ্ছি। আমি রাইসাকে খাইয়ে দিতে লাগলাম, নিজেও খেতে লাগলাম। হঠাৎ রাইসা বলে উঠল, সরি রাইসা, আমি মনে করেছি তুমি তোমার আব্বুর হাতে ছাড়া অন্য কারো হাতে খাবার খাও না, তাই তোমাকে বলিনি। তুমি হাঁ করো, আমি তোমায় খাইয়ে দিচ্ছি। পায়েলের কথা মতো রাইসা হা করলো। তারপর পায়েল রাইসাকে খাবার খাইয়ে দিতে লাগলো। আমি মনে মনে বলছি, রাইসা এই 2 দিনেই পায়েলকে কত আপন করে নিয়েছে। আমার কাছে অনেক ভালো লাগছে। সারাদিন কাজের মধ্যে থাকি, রাইসাকে ঠিকভাবে সময় দিতে পারি না। রাইসা কি সুন্দর পায়েলের সাথে থাকছে, ওর হাতে খাবার খাচ্ছে। আমার খাওয়া শেষ হলে আমি রুমে চলে আসি। তারপর বিছানায় শুয়ে একটা ঘুম দিলাম। হঠাৎ মোবাইলের শব্দে ঘুম ভেঙে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখি, আরে সন্ধ্যা হয়ে গেছে। তারপর মোবাইল হাতে নিয়ে দেখি মেহেদি ফোন দিয়েছে। আমি ফোন রিসিভ করার পর মেহেদি বলল, শুনে খুব খুশি হলাম। রনি হয়তো আমাকে ছোটখাটো মাস্তান মনে করছে। আমার পাওয়ার সম্বন্ধে তার কোনো আইডিয়াই নাই। ও সিংহের গুহায় পা দিয়েছে। না, তোরা উপরে থাকার দরকার নাই, নিচে চলে যা, দরকার হলে আমি তোকে জানাবো। মেহেদি ঠিক আছে বলে ফোন কেটে দিল। আমি বিছানা থেকে উঠে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে একটা জামা গায়ে দিয়ে রুম থেকে বেরিয়ে আসতেই কারোর সাথে ধাক্কা খেয়ে দুজনে নিচে পড়ে গেলাম। যার সাথে ধাক্কা খেলাম সে আর কেউ নয়, পায়েল। পায়েলের ঠোঁটের সামনে আমার ঠোঁট। পায়েল ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। দুজনের দিকে তাকিয়ে আছে। ইচ্ছে করছে সংস্পর্শে আসতে, কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করে তাড়াতাড়ি উঠে গেলাম। আমি এক হাত বাড়িয়ে পায়েলকে উঠালাম। তখন পায়েল বলল, সরি, আমি তোমায় দেখতে পাইনি, তুমি এখনো ঘুমিয়ে আছো। তাই তোমায় ডাকতে ঢুকেছিলাম রুমে, হঠাৎ তুমিও রুম থেকে বেরিয়ে আসলে। সমস্যা নেই, আমি কিছু মনে করি নাই। রাইসা কোথায়? রাইসা আমার রুমে পড়তে বসেছে, তাকে পড়া দেখিয়ে তোমায় ডাকতে আসলাম আমি। ঠিক আছে, আমি বাইরে গেলাম, ফিরতে রাত হতে পারে। তুমি রাইসাকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিও। যদি কিছু মনে না করো একটা কথা বলি, আমি তোমায় কিছু টাকা দিচ্ছি, আসার সময় আমার জন্য একটা ক্যাডবেরি নিয়ে এসো। তোমার টাকা লাগবে না, আমার কাছে কি নাই নাকি? আমি বসে বসে খেলেও আমার টাকা ফুরাবে না। পায়েল আর কোনো কথা বলো না। আমি বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর রাফি আমার সাথে আসলো। আর আমার লোক সব সময় আমার সাথে থাকে। তার একটা কাজে গেলাম। কাজটা শেষ করে আসতে একটু বেশি রাত হয়ে গেছে। আসার সময় পায়েলের কথা মতো এক কার্টুন ক্যাডবেরি নিয়ে আসলাম। বাসায় আসার পর দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপ দেওয়ার পর পায়েল এসে দরজা খুলে দিল। আমি পায়েলকে দেখে বললাম, কি ব্যাপার, তুমি এখনো জেগে আছো কেন? রাইসা কি ঘুমিয়ে গেছে? তাকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। আমি তোমার জন্য ওয়েট করছিলাম। খালা এতক্ষণ ছিল, আমিও ওনাকে রুমে পাঠিয়ে দিয়েছি। তো তুমি এত রাতে জেগে আছো কেন? তোমাকে বাসা থেকে বেরিয়ে যাওয়ার সময় বলেছি না আমার আসতে রাত হবে? ওটা কোনো ব্যাপার না, আর আমার ঘুমও আসছিল না, তাই ক্যাডবেরি কোথায় আমার? হ্যাঁ, এই যে তোমার ক্যাডবেরি, এক কার্টুনে এসেছে, রাইসা আর তুমি খাবে। এই বলে কার্টুনটা পায়েলের হাতে দিয়ে নিজের রুমে চলে আসলাম। ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে মোবাইল টিপতে টিপতে ঘুমিয়ে পড়লাম। এবার চলুন পায়েলের ব্যাপারটা খুলে বলি সংক্ষিপ্তভাবে। দিনাজপুর হচ্ছে আমার নানা বাড়ি। নানার বাড়িটা দিনাজপুরের টাউনেই ছিল। আমি ওখান থেকে পড়াশোনা করেছি এসএসসি পর্যন্ত। পায়েলও আমার সাথেই পড়তো। পায়েল ছিল বড়লোক বাবার একমাত্র মেয়ে। তার অনেক অহংকার ছিল, কিন্তু আমার কোনো অহংকার ছিল না।
পায়েল আমার গায়ে 2-3 বার হাতও তুলেছে, তবে আমি সাথে সাথে তাকে পাল্টা আঘাত করেছি। পায়েল স্কুলের সকল ছাত্রছাত্রীদের সাথেই খারাপ ব্যবহার করত, বাবার ক্ষমতা দেখিয়ে চলত। এভাবে হাই স্কুল জীবন শেষ করি। তারপর আব্বু আম্মু আমাকে ঢাকায় নিয়ে আসে।